কুমির ভরা খাল। কুমির, হ্যাঁ ঠিকই শুনেছেন, ভারতের একটা নির্জন খাল যেখানে লাশ ফেলা মানেই প্রমাণ মুছে যাওয়া। আজকের গল্পটা শুধু একটা সিরিয়াল কিলারের নয়, এটা লোভের গল্প, এটা সিস্টেমের ফাঁক ফোকরের গল্প। তবে চলুন শুরু করি আজকের এক সত্য ঘটনার কাহিনী। দেবেন্দ্র শর্মা কেস, ডক্টর ডেথ, ইন্ডিয়া's most dangerous serial killer। দেবেন্দ্র শর্মা একজন সাধারণ মানুষ। 1958 সালে উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম তার। মেধাবী ছাত্র। 1984 সালে আয়ুর্বেদিক মেডিসিনে ডিগ্রি অর্জন করেন। এখানে বলে রাখি, BAMS হল ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যা আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার একটি ডিগ্রি। নিজের ক্লিনিক খোলেন, বিয়ে করেন, সন্তান হয়। প্রতিবেশীরা তাকে সম্মান করত। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক, একজন ডাক্তার, একজন স্বামী, একজন বাবা। কিন্তু অর্থ লোভ আর ব্যর্থতার চাপ ধীরে ধীরে বদলে দিচ্ছিল তাকে। 1994 সালে একটি ভুয়া গ্যাস এজেন্সি ব্যবসায় প্রায় 11 লাখ টাকা হারান। ঋণের বোঝা বাড়তে থাকে, সম্মান কমতে থাকে, আর তখনই শুরু হয় অন্ধকারে পা রাখা। অধ্যায় 2, কিডনি ব্যবসার অন্ধকার জগৎ। দেবেন্দ্র শর্মা প্রথমে অবৈধ কিডনি পাচার চক্রে জড়িয়ে পড়েন। তিনি নিজে অপারেশন করতেন না, কিন্তু ছিলেন সমন্বয়কারী। কিভাবে কাজ করত এই চক্র? গরিব মানুষদের লোভ দেখানো হতো, একটা কিডনি দিলে লাখ লাখ টাকা পাবে। অন্যদিকে ধনী রোগীদের কাছ থেকে নেওয়া হতো মোটা অঙ্ক, ডোনারদের দেওয়া হতো অল্প টাকা, বাকিটা ভাগ হতো চক্রের সদস্যদের মধ্যে। অভিযোগ অনুযায়ী তিনি 125টিরও বেশি অবৈধ ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত ছিলেন। এই ব্যবসা থেকেই তিনি লক্ষ লক্ষ টাকা আয় করেন। কিন্তু সমস্যা ছিল একটা, এটা ঝুঁকিপূর্ণ ছিল। পুলিশি নজর বাড়ছিল, আর তখনই তিনি খুঁজে পেলেন আরও সহজ উপায়। অধ্যায় 3, কেন টার্গেট ছিল অটো আর ট্যাক্সি ড্রাইভাররা। 2002 থেকে 2004 সালের মধ্যে তিনি টার্গেট করলেন গরিব ট্যানার এক কাজ করত। 2, দীর্ঘ রুটে যেত। 3, নিখোঁজ হলেও সাথে সাথে হইচই হতো না। 4, গাড়ি বিক্রি করে দ্রুত টাকা পাওয়া যেত। প্রতিটি গাড়ি 20 থেকে 25,000 টাকায় বিক্রি করত তার গ্যাং। এই গ্যাংয়ে ছিল আরও কয়েকজন সহযোগী। তারা যাত্রী সেজে গাড়ি বুক করত। নির্জন জায়গায় পৌঁছলে ড্রাইভারকে অচেতন করা হতো, তারপর শ্বাসরোধ বা আঘাতে হত্যা। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা ছিল এরপর। মৃতদেহ ফেলে দেওয়া হতো উত্তরপ্রদেশের কাসগঞ্জের কুমির ভর্তি হাজারা কেনালে। প্রকৃতির জীব কুমিরগুলো প্রমাণ মুছে দিত। কোনো লাশ নেই, কোনো ফরেনসিক প্রমাণ নেই। সে নিজে দাবি করেছিল 50টিরও বেশি খুন। পুলিশ প্রমাণ করতে পেরেছিল অন্তত 21। অধ্যায় 4, তার গ্যাং কিভাবে কাজ করত। এই পুরো চক্রটা ছিল সংগঠিত। প্রথমে টার্গেট নির্বাচন, তারপর লং রুট বুকিং, নির্জন জায়গায় থামানো এবং হত্যা, শেষে গাড়ি বিক্রি করে দেহ গায়েব। সবকিছু হিসেব করে করা হতো। দেবেন্দ্র নিজে কখনো সরাসরি সামনে আসতো না অনেক সময়, কিন্তু পুরো পরিকল্পনা তারই ছিল। লোভ তাকে অমানবিক করে তুলেছিল। 2004 সালে রাজস্থানের পুলিশ একটি সন্দেহজনক ফোন কল ট্র্যাক করে তার কিডনি চক্রে পৌঁছে যায়। সেখান থেকেই বেরিয়ে আসে খুনের কাহিনী। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদালত তাকে 7টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এক মামলায় মৃত্যুদণ্ডও ঘোষণা করা হয়। তার ঠিকানা হয় দিল্লির কুখ্যাত তিহার যায়। ভাবা হয়েছিল সব শেষ। কুখ্যাত সিরিয়াল কিলার দেবেন্দ্র শর্মা বন্দী হয়েছে দিল্লির তিহার জেলে। বহু মামলায় যাবজ্জীবন, এক মামলায়ও তো মৃত্যুদণ্ড। কিন্তু গল্প এখানেই থামেনি। প্যারোল এবং অদৃশ্য হয়ে যাওয়া। এখানে বলে রাখি, প্যারোল মানে হল শর্ত সাপেক্ষ মুক্তি, অর্থাৎ কোনো বন্দীকে তার সম্পূর্ণ সাজা শেষ হওয়ার আগেই কিছু নির্দিষ্ট শর্ত মেনে সাময়িকভাবে জেল থেকে মুক্তি দেওয়া। যদি তার ভালো ব্যবহার দেখা যায় তবে দেওয়া হতো। জানুয়ারি 2020 দেবেন্দ্র শর্মা 20 দিনের প্যারোল পেলেন। আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর তাকে আবার জেলে ফিরতে হতো, কিন্তু সে ফেরেনি। সে গা ঢাকা দিল। পুলিশ কয়েক মাস খুঁজে অবশেষে তাকে আবার গ্রেপ্তার করে। মনে হয়েছিল এবার হয়তো আর সুযোগ মিলবে না, কিন্তু 2023 সালের জুন মাসে আবার 2 মাসের প্যারোল পান তিনি। বুঝতে পারছেন তো আইন ব্যবস্থাটা কিরকম? তাই প্রথমেই বলেছিলাম সিস্টেমের ফাঁক ফোকর। আর এবার ও সেই একই ঘটনা ঘটে। সে প্রায় 2 বছর ধরে নিখোঁজ, ছদ্মবেশে জীবন। এই সময় তিনি কোথায় ছিলেন জানেন? রাজস্থানের দৌসা জেলার এক আশ্রমে। মানে খুনি থেকে ভক্ত, এ তো ভূতের মুখে রাম রাম বলার মতো। নতুন পরিচয় সেইন্ট দয়াদাস মহারাজ, একজন শান্ত ভক্তিপর
নীতিপরায়ণ ধর্মগুরু হিসেবে বসবাস করছিলেন। লোকজন তার আশীর্বাদ নিতে আসত। কেউ জানত না এই মানুষটাই একসময় ট্যাক্সি ড্রাইভারদের মৃত্যুর যমদূত ছিল, একজন সিরিয়াল কিলার, সমাজের মাঝখানে নতুন মুখোশ পড়ে। 2025 অবশেষে ধরা। 2025 সালের মে মাস, দীর্ঘ সময় ধরে নজরদারির পর পুলিশ একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। স্ত্রীর সঙ্গে তার ফোন কল ট্র্যাক করা হয়। সেখান থেকেই বেরিয়ে আসে তার কারেন্ট অবস্থান। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজস্থানে অভিযান চালায়। 62 বছর বয়সী দেবেন্দ্র শর্মা কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করেন। এই ভিডিওটি বানানোর জন্য খুবই পরিশ্রমের ও ধৈর্যের প্রয়োজন হয়েছে, তাই আপনার একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেবে।